গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীতে আজকের আমি যে জিনিসটা পড়াবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তবে তোমরা বুঝতে পারবে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে। তো আচ্ছা, আমি প্রথমে একটা কোশ্চেন আলোচনা করছি। হ্যাঁ, BaO2 এর নাম কি বলছিলাম? BaO2 এর কি নাম বলছিলাম? বেরিয়াম পারক্সাইড। তাহলে MnO2 এর নাম কি? MnO2 এর নাম কি? BaO2 বেরিয়াম পারক্সাইড, MnO2 কেন নয়? এর নাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। BaO2 বেরিয়াম পারক্সাইড, MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কেন? পারক্সাইড নয় কেন? খুব বহু চর্চিত কোশ্চেন এটা। একটা এটা এও অক্সাইড, এখানেও দুটো অক্সিজেন আছে, এখানেও কত অক্সিজেন আছে? একটা অক্সাইড পারক্সাইড হবে যদি তার দুটো বৈশিষ্ট্য থাকে। কি বৈশিষ্ট্য? নাম্বার 1, অক্সাইডটি লঘু শীতল খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যদি হাইড্রোজেন পারক্সাইডের জন্ম দেয়। ধরো আমি বলছি BaO2 লঘু শীতল খনিজ অ্যাসিডের সঙ্গে মানে HCl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? BaCl2 যুক্ত H2O2, দেখো হাইড্রোজেন পারক্সাইডের জন্ম দিয়েছে। কিন্তু MnO2 এ কি করে? 4 অণু HCl এর সঙ্গে বিক্রিয়া করে MnCl2 প্লাস Cl2 প্লাস জল তৈরি করে। এ কি H2 তৈরি করতে পারলো? যার জন্য MnO2 পারক্সাইড নয়, BaO2 পারক্সাইড। পারক্সাইড হওয়ার প্রথম কন্ডিশন, লঘু শীতল খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে হাইড্রোজেন পারক্সাইডের জন্ম দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার মধ্যে পার অক্সো বন্ধন থাকতে হবে। এইটা মূল কথা, এটাই যে মাল্টি বুঝে পার অক্সো বন্ধন। পার অক্সো বন্ধন থাকতে হবে। পার অক্সো বন্ধন কিরকম? পার অক্সো বন্ধন সিঙ্গেল বন ও সিঙ্গেল বন ও সিঙ্গেল বন, দ্যাট ইজ পার অক্সো বন্ধন। কিরকম? দেখো BaO2 দেখো, এইটা পার অক্সো বন্ধনটা দেখো, সিঙ্গেল বন সিঙ্গেল বন ও ও সিঙ্গেল বন সিঙ্গেল বন ও ও সিঙ্গেল বন সিঙ্গেল বন, পার অক্সো বন্ধন। কিন্তু MnO2 মধ্যে কিন্তু এই বন্ধনটি নেই, এই বন্ধনটি নেই। যার জন্য BaO2 বেরিয়াম পারক্সাইড, MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, নট ম্যাঙ্গানিজ পারক্সাইড। এটা ক্লিয়ার হলো? H2O2 এর মধ্যে পার অক্সিডাইজিং ধর্ম আছে। কেন আছে? H2O2 এর মধ্যে কেন পার অক্সিডাইজিং ধর্ম আছে দেখো, বুঝবো? এই প্রসঙ্গে একটা কথা বলে দিই তোমাদের। মার্কের পদ্ধতি, বিজ্ঞানী মার্কের পদ্ধতি। মার্ক বলছে বেরিয়াম পারক্সাইড যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল যদি বিক্রিয়া করি তাহলে সেখান থেকে উৎপন্ন হয় বেরিয়াম কার্বনেট যুক্ত H2O2। বেরিয়াম পারক্সাইড যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল, সেখান থেকে উৎপন্ন হচ্ছে বেরিয়াম কার্বনেট যুক্ত H2O2। এখানে যে H2O2 উৎপন্ন হয় সেটা মাত্র 30%। কত পার্সেন্ট? 100%-এর মধ্যে 30% বিশুদ্ধ। এটা কি পদ্ধতি? মার্কের পদ্ধতিতে প্রস্তুত 30% H2O2 কে বলা হয় মার্ক পার হাইড্রাল। কি বলা হয়? মার্ক পার হাইড্রাল। পরীক্ষায় পড়বে মার্ক পার হাইড্রাল কি? মার্ক পার হাইড্রাল কি? 30% H2O2
বা মার্কের পদ্ধতিতে প্রস্তুত 30% H2O2 কে বলা হয়। পরীক্ষা করবে মার্ক পার হাজার হলো 30% H2O2, 20% H2O2, 10% H2O2, 70% H2O2। এগুলো মাল্টিপল চয়েসের কোশ্চেন। তাহলে মার্কের পদ্ধতিতে প্রস্তুত 30% H2O2 কে বলা হয় মার্ক পার হাইট গ্রাম। এটা কি ক্লিয়ার হলো? এবার তো ভালো করে দেখো, H2O2 এখানে অক্সিজেনের জারণ ধর্ম -1। আরে জারণ ধর্ম তোমরা জানো না, আমি একটু বুঝিয়ে দিয়ে কালে বুঝালে এটা সুবিধা হবে। জারণ সংখ্যাটা কি দেখো, জারণ সংখ্যাটা এইটাই তো সিলেবাসে তোমরা এখনো পর্যন্ত জারণ সংখ্যা পড়োনি, কিন্তু জারণ সংখ্যা তোমার অ্যান্সারের মধ্যে চলে আসছে। তাই জারণ সংখ্যাটা আমি একটু তোমাদের বোঝাচ্ছি। দেখো, জারণ সংখ্যা কার থাকে? প্রথম কথা, মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। কি বললাম? মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। যৌগের জারণ সংখ্যা 0। তাহলে আছে বাদ। ধরো আমি তোমাকে বলছি, ভালো করো, H এর মুক্ত অবস্থা আছে জারণ সংখ্যা কত? 0। S এর জারণ সংখ্যা কত? 0। অক্সিজেনের জারণ সংখ্যা কত? 0। এদের দ্বারা উৎপন্ন যৌগ H2SO4 এর জারণ সংখ্যা কত? 0। 0। কিন্তু যৌগের মধ্যে থাকা অবস্থায় মৌলগুলির জারণ সংখ্যা আছে। মুক্ত H এর নেই, কিন্তু H2SO4 এর মধ্যে H এর আছে। মুক্ত অবস্থায় সালফারের জারণ সংখ্যা নেই, কিন্তু H2SO4 এর মধ্যে থাকা অবস্থায় সালফারের আছে। ক্লিয়ার? তাহলে এই জারণ সংখ্যাটা কিভাবে নির্ণয় করবো? দেখো, পরীক্ষায় এরকম থাকে, H2SO4 যে কোনো একটা মৌলের উপর স্টার চিহ্ন দেওয়া আছে, দিয়ে বলবে স্টার চিহ্নিত মৌলটির জারণ সংখ্যা কত? স্টার চিহ্নিত মৌলটির মানে সালফারের। এই প্রসঙ্গে মনে রাখি, যোজ্যতা এবং জারণ সংখ্যা প্রায় কাছাকাছি, প্রায় একই, কিন্তু পার্থক্য আবার অনেক। কিরকম? যোজ্যতা কখনো নেগেটিভ হয় না, জারণ সংখ্যা নেগেটিভ হয়। যোজ্যতা কখনো শূন্য হয় না ব্যতিক্রম নিষ্ক্রিয় মৌল ছাড়া, কিন্তু জারণ সংখ্যা তো হামেশাই শূন্য। মুক্ত মৌলের শূন্য, যৌগের শূন্য। জারণ সংখ্যা কখনো ভগ্নাংশ, যোজ্যতা কখনো ভগ্নাংশ হয় না, কিন্তু জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। যে একটা যৌগের বাম পাশে যে মৌল থাকে, বাম পাশে, তার জারণ সংখ্যা অলওয়েজ পজিটিভ। মনে রাখবে, বাম পাশে থাকবে তো অলওয়েজ। আবার হাইড্রোজেন আমরা পড়েছি পিরিয়ডিক টেবিলে বিতর্কিত মৌল। এর হাইড্রোজেন যৌগের যেখানে থাকুক সে পজিটিভ, সে বামে থাকুক, মাঝে থাকুক, ডানে থাকুক, যেখানে থাকুক না সে কি হবে? আর যৌগের ডান দিকে যে থাকবে সে অলওয়েজ নেগেটিভ। এবার কেমন নির্ণয় করছি দেখো, H2SO4 এর S এর জারণ সংখ্যা, কার জারণ সংখ্যা বের করতে বলেছে? S এর জারণ সংখ্যা, তাই তো? S এর জারণ সংখ্যা। তাহলে যার জারণ সংখ্যা বের করতে বলবে তার জারণ সংখ্যাটা আমি ধরে নেবো X। কত? X। হাইড্রোজেনের বাম পাশে আছে, ডান পাশে আছে? হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। তাহলে জারণ সংখ্যা 1। পজিটিভ 1 না নেগেটিভ 1? পজিটিভ 1। তাহলে আমি লিখবো +1 × 2। কি বাম পাশে আছে বলে +1, দুটো আছে বলে 2 × 2। সালফারে কত দেবো বলেছি? +X। অক্সিজেনের যোজ্যতা কত? 2। বাম পাশে আছে না ডান পাশে আছে? ডান পাশে থাকলে পজিটিভ নেগেটিভ? তাহলে -2 × 4 = কত? যৌগের জারণ সংখ্যা কত? 0। তাহলে = 0। কি? অতএব X = 6। দেখো, +2 + X - 8 = 0। তাহলে X = কত? +8 - 2 + 6। আমি যদি এইটা লিখি, এটা হচ্ছে চূড়ান্ত ভুল, লিখতে হবে +6। কারণ জারণ সংখ্যাকে চিহ্নিত করতে হবে আইদার পজিটিভ অর নেগেটিভ। এই দ্যাট ইজ জারণ সংখ্যা। তাহলে এবার দেখো KMnO4 বলছে Mn এর জারণ সংখ্যা নির্ণয় করো। পটাশিয়াম বাম পাশে ডান পাশে?
পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পটাশিয়ামের যোজ্যতা কত? 1 বলো। 1 1 প্লাস, কেন প্লাস 1? দেখো পটাশিয়ামের 19, 2 8 8 1, লাস্টে একটা আছে। ম্যাঙ্গানিজের x, অক্সিজেনের -2 ইন্টু 4, দ্যাট ইজ 0। অতএব x ইকুয়াল টু দেখো +7, তাই না? তোমরা বলো তো কি হবে? K2 Cr, আমাকে বলবো K2 Cr2O7, এখানে Cr এর জারণ সংখ্যা কত? K2 Cr2O7 বলো। +1 ইন্টু 2 প্লাস এক্স -2 ইন্টু 7 ইকুয়াল টু 0। +6 দ্যাট ইজ x ইকুয়াল টু +6। স্যার 2 গুণ হবে না স্যার x এর সাথে? হ্যাঁ, তো 2 গুণ করলে তবে তো +6 আছে, হ্যাঁ। তবে তো +6 হবে। অ্যান্সার ঠিক আছে, তাহলে তো জাস্ট হয়ে গেল। যদি এরকম থাকে, দাদা এইটা দিল তোমাকে Cr2O7 2 মাইনাস, তাহলে কি হবে? দেখো প্লাস 2x, x মানে যারটা তাতে x ধরবো, 2x প্লাস -2 ইন্টু 7 ইকুয়াল টু -2, ইকুয়াল টু -2 কেন বলেই তো যাচ্ছে টোটাল জারণ সংখ্যা কত। তার মানে ওই আয়নটা যে যে মৌল দ্বারা গঠিত তাদের জারণ সংখ্যাগুলির বীজগাণিতিক সমষ্টি কত হবে? -2। তাহলে 2x ইকুয়াল টু +12, তাই তো? x ইকুয়াল টু +6, বুঝা গেল? হ্যাঁ, আবার ওইটুকু জানানো দরকার ছিল। এবার আমি মূল কর্মকাণ্ডে চলে যাই। এইটা আমার জানানো দরকার ছিল, ঠিক আছে? বর্ষা হাউডি ঘোরা দেখ, বর্ষা দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে? ওই H2O2 বলো, এই অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে বলো? তোমরা নিজে বের করে আমাকে বলো, 1 মিনিট টাইম। H2O2 অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1 একদম ঠিক, -1 তো? হ্যাঁ কেন? +1 ইন্টু 2 প্লাস 2x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1। আচ্ছা বলো, অক্সিজেনের জারণ সংখ্যা কত? এই O2 তে জারণ সংখ্যা কত? 2 ইন্দ্রনীল মৌল স্বাধীন অবস্থায় মৌল অবস্থা কত? হ্যাঁ, H2O, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? H2O তে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -3, -2 -2 হইতে হবে। তাহলে বিযুক্ত 2 গেলে ঠিক ছিল। কত হবে? -2 -2। দেখো H2O2 এমন কিছু রাসায়নিক বিক্রিয়া করে যে বিক্রিয়াতে H2O2 অক্সিজেনে রূপান্তরিত হয়। যদি H2O2 অক্সিজেনে রূপান্তরিত হয় তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে কত হয়ে যাচ্ছে? 0 বাড়ছে না কমছে? বাড়ছে। নিজের জারণ সংখ্যা বাড়ার নাম হচ্ছে নিজের জারিত হওয়া। যাকে বাড়াচ্ছি, কোন পদার্থ নিজে জারিত হয়? বিজারক পদার্থ নিজে জারিত হয়। কারণ আমার ভালো গুণটা আমি অপরকে দেখাবো, তাই তো? যে জারক পদার্থ সে অপরকে জারিত করবে, এখানে এ নিজে জারিত হচ্ছে, তার মানে এর বিজারক পদার্থ। আবার কোনো রাসায়নিক বিক্রিয়ায় H2O2 কিসে কনভার্ট হয়? জলে কনভার্ট হয়। তখন কি হবে? -1 থেকে সে কত আসছে বলো? -2 তে। নিজের জারণ সংখ্যা কমাচ্ছে না বাড়াচ্ছে? নিজের জারণ সংখ্যা কমানোর নাম হচ্ছে নিজে বিজারিত হওয়া। কোন পদার্থ বিজারিত হয়? তাহলে H2O2 এর মধ্যে কখানা গুণ আছে? একটা জারণ গুণ আছে। কেন আছে ব্যাখ্যা করে দিলাম। H2O2 জারণ গুণ এবং বিজারণ গুণ আছে কেন না? H2O2 যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াতে অক্সিজেনে কনভার্ট হয় তখন নিজের অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে 0 তে যায়। নিজের জারণ সংখ্যা বাড়িয়ে নিজে জারিত হয়, নিজে জারিত হয়ে বিজারণ গুণের পরিচয় দেয়। আবার কোনো রাসায়নিক বিক্রিয়ায় H2O2 জলে রূপান্তরিত হয় তখন অক্সিজেনের জারণ সংখ্যা -1 থেকে -2 তে কনভার্ট হয়।
অর্থাৎ নিজের জারণ সংখ্যা কমিয়ে নিজে বিজারিত হয়ে জারণ গুণের পরিচয় পাওয়া যায়। ভিডিওটা ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাসে আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো কিভাবে জারণ গুণ হচ্ছে, কিভাবে বিজারণ গুণ হচ্ছে। বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে।